আজকের আলোচ্য বিষয় হলো ট্র্যাজেডি। এখন ট্র্যাজেডি আলোচনা করার আগে একটা বিষয় বলে দিতে চাইবো, যদি তোমাদের পোয়েটিক্স থাকে, ঠিক আছে, পোয়েটিক্স বা সিম্পলি ট্র্যাজেডি এই টার্মটাও রয়েছে পরীক্ষার জন্য, সেটা কিন্তু উভয় পক্ষে দুটো ক্ষেত্রে কিন্তু ইটস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ, মানে এটা কিন্তু অনেকটাই কাজে লাগবে। তাহলে আজকের আলোচনা হয়ে যাওয়ার পর ট্র্যাজেডি সম্বন্ধে একটা সম্যক ধারণা তোমাদের কিন্তু চলে আসবে। সব থেকে প্রথমে আগে জানতে হবে নাটক, তার কারণ ট্র্যাজেডি হলো মূলত নাটকেরই অঙ্গ। তাই প্রথমে জানতে হবে নাটক কাকে বলে। নাটক হলো এ ড্রামা বা প্লে, তুমি যাই বলো। আবার নাটক মানে ড্রামাও হয়, প্লেও হয়। তবে ড্রামা এবং প্লের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ড্রামা বা প্লে যাই বলো না কেন, এটা একটা লিটারেরি ফর্ম অফ আর্ট, বুঝতে পারলে, সাহিত্যেরই একটা রূপ, যেটা রিটেন ফর্ম অফ ডায়লগ। কি হয়, একটা ডায়লগ ফরমেশনে যেগুলো লেখা হয়। রাম বলল তুমি কোথায় যাচ্ছ, শ্যাম বলল আমি বাজারে যাচ্ছি। রাম না তুমি যেতে পারবে না, শ্যাম যাবই। তো এইভাবে নাটক হয়ে থাকে, ঠিক আছে। এবং ইট ইজ মিন টু বি পারফর্মড, মূলত মঞ্চস্থ করার জন্য এটা লেখা হয়ে থাকে, মূলত স্টেজের উপর মঞ্চস্থ হয়ে থাকে। ইমিটেটিং অ্যান অ্যাকশন অফ লাইফ অ্যান্ড ক্রিয়েটিং অ্যান ইমপ্রেশন অফ ট্রুথ, এবং কোনো একটা যেন ঘটনাকে, কোনো একটা সত্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। সো দিস ইজ হোয়াট আই ক্যান সে অ্যাবাউট আ ড্রামা। এবার প্রশ্ন হচ্ছে, ড্রামা এবং প্লের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? ড্রামা এবং প্লে দুটোর মানেই হলো নাটক। ড্রামা বলো বা প্লে বলো, দুটোর মানেই হলো নাটক। একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে। দেখো, ড্রামা ইজ ইন্টেন্ডেড ফর রিডিং। ড্রামা যেটা হয় সেটা পড়বার জন্য, মানে মূলত পড়বো, অ্যাবসার্ড ড্রামা, পড়ে পড়ে বুঝবো। আর প্লে যেটা হয় মেনলি ইন্টেন্ডেড ফর পারফরমেন্স, মানে মঞ্চস্থ করার জন্য। তাহলে ড্রামা বলো বা প্লে বলো, দুটোর মানেই হলো নাটক। এই ড্রামা এবং প্লে দুটোর মানেই নাটক, কিন্তু ড্রামা আর প্লের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই ড্রামা হচ্ছে কি, যে রিডিং করার জন্য, পড়ে পড়ে বুঝবো, এনজয় করব। এবং প্লে যেটা, সেটা মঞ্চস্থ হবে, সেটা হচ্ছে প্লে। এবার ড্রামা বা প্লেকে কয় ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্র্যাজেডি, একটা হলো কমেডি। ট্র্যাজেডি এবং কমেডি, আজকের আলোচ্য বিষয় কিন্তু ট্র্যাজেডি। ট্র্যাজেডি এবং কমেডি কি, এক কথায় জানবো। ট্র্যাজেডি হলো দুঃখের নাটক বা বিয়োগান্ত নাটক, এটাকে ট্র্যাজেডি বলা হয়। কমেডি কি, মিলনান্ত নাটক বা হাসি ঠাট্টার নাটক। কমেডিতে কি থাকবে, শেষে মিলন থাকবে, হিরো হিরোইন মিলে যাবে, পুরো পরিবারটা মিলে যাবে, এবং সেখানে হাসি ঠাট্টা থাকবে। সো দিস ইজ কমেডি, এটা হলো কমেডি। কিন্তু ট্র্যাজেডি কি, ট্র্যাজেডিতে একটা তুমি দুঃখ দেখতে পাবে, যে মেন ক্যারেক্টার, যে প্রধান প্রোটাগনিস্ট, তার কষ্ট হবে, এই জিনিসটা তুমি ট্র্যাজেডিতে দেখতে পাবে। ট্র্যাজেডির মধ্যে একটা সিরিয়াস টোন থাকবে, ট্র্যাজেডির মধ্যে একটা প্রোটাগনিস্ট থাকবে, মানে প্রধান চরিত্র যে শেষ পর্যন্ত সাফার করবে, এমনকি মরেও যেতে পারে। এই জিনিসগুলো আমরা ট্র্যাজেডিতে দেখতে পাবো। তাহলে হোপফুলি এইটুকু বুঝে গেছে যে আমরা কি আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হলো ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডি ব্যাপারটাকে বা বিয়োগান্ত নাটক, এই ব্যাপারটাকে আরো ভেঙে ভেঙে আলোচনা করব। লেটস গেট স্টার্ট। ট্র্যাজেডি পড়বার আগে কয়েকটা টার্মস আছে, আমি যেগুলোকে বলবো, যে সেই টার্মসগুলোকে জেনে নিতে হবে, তাহলে কি জানলে বেশি সুবিধা। যেমন হ্যামাসিয়া বা হ্যামাঠিয়া বলা হয়, ঠিক আছে। এই হ্যামাঠিয়া বা হ্যামাসিয়া কি? হ্যামাসিয়া মানে হচ্ছে ভুল সিদ্ধান্ত। হ্যামাটিয়া বা হ্যামাসিয়া মানে হলো ভুল সিদ্ধান্ত, এটা তোমাকে মাথায় রাখতে হবে। হাবব্রিজ মানে কি? এক্সেসিভ প্রাইড বা এক্সেসিভ ইগো। তোমার ইগো প্রবলেম রয়েছে, তুমি কারোর কাছে মাথা ঝোঁকাবে না, আর ঝুঁকেগা নেই সালা, বুঝতে পারলে? এই যে পুষ্পা, বুঝতে পারলে, ইগো প্রবলেম। তো এক্সেসিভ প্রাইড এইটার থাকবে। বা ট্র্যাজিক ফ্ল, চারিত্রিক ভুল বা ত্রুটি, ট্র্যাজিক ফ্ল বলা হয়। এগুলো মনে রাখবে, মানে চরিত্র সবই ভালো, কিন্তু একটা চারিত্রিক দোষ বা ত্রুটি রয়েছে, সবাইকে বড়ই ডাউট করে, ঠিক আছে, এটা চারিত্রিক দোষ বা ত্রুটি হয়ে গেল। এইরকম হ্যামাসিয়া মানে ভুল সিদ্ধান্ত। এমনিতে ছেলেটা ভালো, কিন্তু কি জীবনে একটা খুব ক্রিটিক্যাল মোমেন্টে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এবং সেখান থেকে তার পতনটা ঘটবে। যেমন ধরো, এমনিতে পড়াশোনা ভালো করছে, সবই ঠিক আছে, হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল ছেলেটা, যে 17 বছর বয়সে বিয়ে করে নেব, রাইট? এই যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল, এটাতে কি হলো, যে এই যে ভুল সিদ্ধান্ত, তার জন্য তার পতন হয়ে যাবে। যে একটা ইঞ্জিনিয়ার হওয়ার ছিল বা মেবি সায়েন্টিস্ট হওয়ার ছিল, সেখান থেকে তার পুরোপুরি টার্নিং হয়ে যাচ্ছে অন্যদিকে। তো মেবি দিস ইজ আ কাইন্ড অফ এরর অফ জাজমেন্ট, সেটাকে আমরা হ্যামাসিয়া বলবো। তাহলে নাটকের পরিভাষাতে যখন ভুল সিদ্ধান্ত হয় কোনো,
ঠিক আছে, বা ধরো রাগের মাথায় তুমি কাউকে মার্ডারেই করে দিলে, সুযোগ পেলে, তোমার কাছে অপশন ছিল মার্ডার না করার, কিন্তু শুধুমাত্র যেহেতু তোমার ফোনটা ভেঙে দিয়েছে তার জন্য তুমি কাউকে মার্ডার করে দিলে, বুঝতে পারলে, এবং মার্ডার করার সিদ্ধান্ত নিলে ঠান্ডা মাথায়, এই যে ভুল সিদ্ধান্ত নিলে এখান থেকে তোমার পতন হয়ে গেল, এই ব্যাপারটাকে, এমনিতে তোমার সবকিছু খুব সুন্দর চলছিল, তুমি ভালো নাম্বার পাচ্ছিলে, ভালো কেরিয়ার, আমেরিকা যাওয়ার ভিসা হয়ে গেছে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট, সবকিছু সুন্দর, লাইফ সেট, হঠাৎ করে তোমার ফোনটা তোমার বন্ধু ভেঙে ফেলছে, এবং কি হলো, সেই সময় তুমি ভাবলে বন্ধুটাকে ছেড়ে দেবো নাকি মেরে দেবো, তারপর দুদিন ধরে ভাবলে, নিয়ে মার্ডার করে দিলে। এই যে একটা ভুল সিদ্ধান্ত নিলে, এরর অফ জাজমেন্ট করে ফেললে, এটাতে তোমার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। দিস ইজ কল হ্যামাশিয়া বা হ্যামাঠিয়া, এটাকে হ্যামাঠিয়া বলা হচ্ছে। আচ্ছা, হাবরিজ গিয়ে আবার বলবো এক্সেসিভ ব্রাইড বা এক্সেসিভ ইগোটাকে হাবরিজ বলতে, তাহলে আমি দুটো জিনিস আলোচনা করলাম, একটা হ্যামাঠিয়া আলোচনা করলাম এবং একটা হাবরিজ আলোচনা করলাম। ট্র্যাজিক ফ্ল কি? চরিত্রের দোষ, চরিত্রটা এমনিতে সবই ভালো কিন্তু সবাইকে সন্দেহ করে, বুঝতে পারলে, তাহলে এটা একটা ট্র্যাজিক ফ্ল চলে আসবে, বুঝতে পারলে। ক্যাথারসিস কি? ক্যাথারসিস ব্যাপারটাও একটু জেনে রাখা দরকার। দেখো, যখন আমরা নাটক পড়ি, ক্যাথারসিস কথাটা তুমি একাধিকবার পাবে, মানে নাটক বলে বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডি যখন পড়ি তখন তোমরা ক্যাথারসিস কথাটা পাবে। ক্যাথারসিস মানে হচ্ছে পবিত্র করা, ক্যাথারসিস মানে পিউরিফাই করা, সেটা হলো ক্যাথারসিস, বুঝতে পারলে কিনা। অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি, ধরো তুমি 7 দিন টয়লেট গেলে না, বুঝতে পারলে, বা 7 দিন তুমি বাথরুম গেলে না, আর ইউ হেলদি? তুমি কি ফিজিক্যালি ফিট? না, তুমি ফিজিক্যালি ফিট নও। ঠিক সেই রকম ভাবে আমাদের যেরকম পার্গেশন প্রয়োজন, মানে বহিষ্করণ, দেহ থেকে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করার প্রয়োজন আছে, এই জিনিসটা যদি না করি, আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, ঠিক একই রকম ভাবে ইমোশনকে বেরিয়ে যেতে হয়। আমাদের যে ইমোশন আছে, হাসি, কান্না, ভয় পাওয়া, এইগুলো ইমোশন, এই ইমোশনটা তোমার ভেতরে যদি জমে থাকে আর তুমি এটা প্রকাশ না করো, তুমি না কাঁদো, তোমার অনেক দুঃখ কিন্তু তুমি কাঁদছো না, তাহলে কি হবে, তোমার কিন্তু তোমার যে এই যে মনের দিক থেকে তুমি ক্লিনজ হতে পারছো না, তো সেই জন্য কি হবে, তোমার লং রানে মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু এই ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক দেখার পর আমরা যখন কাঁদি, বিয়োগান্ত নাটক দেখার পর আমরা যখন কাঁদছি, ভয় পাচ্ছি, তখন আমাদের ইমোশনাল পার্গেশনটা হচ্ছে, মানে চোখের জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি মনটা পবিত্র হচ্ছে, এই ব্যাপারটা ক্যাথারসিসটা থাকে বিয়োগান্ত নাটকে। তাহলে লোকে দুঃখের নাটক দেখতে কেন আসে? তার কারণ তার ক্যাথারসিসটা হয়। মানে দুঃখের নাটক দেখলে কি হয়, তুমি তো দুঃখ পাচ্ছ নাটকটা দেখে, চোখে জল পড়ছে, তোমার দুঃখ হচ্ছে, তাও তুমি পয়সা দিয়ে নাটকটা দেখতে আসছো কেন? তার কারণ ইউ গো থ্রু এ ক্যাথারসিস, তোমার একটা ক্যাথারসিস হচ্ছে, মানে মনটা অনেকটা হালকা হচ্ছে, এবং শেষ পর্যন্ত তুমি এইটা বুঝছো যে যাই হোক আমার সাথে তো ঘটেনি বাবা, এই যে, তাহলে এই হচ্ছে ক্যাথারসিস ব্যাপারটা। ক্যাথারসিস ব্যাপারটা হচ্ছে মানে মনটা পরিষ্কার হয়ে যায়, কাঁদবে, কান্নার পর মনটা হালকা হয়ে যায়, এই রকম ব্যাপারটা ক্যাথারসিস হয়। তাহলে কি ট্র্যাজেডি দেখার পরে অডিয়েন্সের মধ্যে ক্যাথারসিস আছে। এবার স্যাডিস্টিক প্লিজার ব্যাপারটা জানতে হবে। অন্যের দুঃখে মানুষ যখন একটু আধটু কষ্ট পায় তাকে স্যাডিস্টিক প্লিজার বলা হয়। যেমন অ্যাজ এন এক্সাম্পল বলছি, সাপোজ আমি বলছি দেবিকার ফোনটার উপর সামান্য একটু স্ক্র্যাচ লেগে গেল, বা সাপোজ অ্যাজ এন এক্সাম্পল বলছি প্রত্যুষ পুরো হিরো সেজে আসছে, হঠাৎ করে ওখানে সামান্য একটা একটু কাদা ছিল, সেখানে পা দিয়ে পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পর ওর বন্ধুগুলো সব হাসতে শুরু করলো, কারণ অন্যের সামান্য কষ্টে আমাদের আনন্দ হয়। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় স্যাডিস্টিক প্লিজার, বুঝতে পারলি কিনা? তাহলে কয়েকটা বিষয় আলোচনা করলাম, আমি হ্যামাটিয়া আলোচনা করলাম, হাবরিজ আলোচনা করলাম, ট্র্যাজিক ফ্ল আলোচনা করলাম, ক্যাথারসিস আলোচনা করলাম এবং স্যাডিস্টিক প্লিজারও আলোচনা করলাম। স্যাডিস্টিক প্লিজার ব্যাপারটা কি? অন্যের অল্প স্বল্প দুঃখে দেখে আনন্দ পাওয়া, সেটা হলো স্যাডিস্টিক প্লিজার। অ্যাজ এন এক্সাম্পল বলছি, সাপোজ মেবি ইটস এ গুড এক্সাম্পল হতে পারে, এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে, যে সাপোজ প্রত্যুষ তার জিএফ এর কাছে এক চড় খেয়ে গেল, তো তার বন্ধুগুলো তখন হাসবে, দেখবি পাশে যারা বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো ও তো বেচারা মার খেলো, তা হাসছে কেন বাকিরা? তার কারণ স্যাডিস্টিক প্লিজার। দিস ইজ স্যাডিস্টিক প্লিজার, মানে অন্যের কষ্ট দেখে একটু আনন্দ পাওয়াটা, এটাকে স্যাডিস্টিক প্লিজার বলা হয়, বুঝতে পারলে? এবার কোরাস কি? কোরাস ব্যাপারটা এবার জানতে হবে। একটা দল বা একটা অস্বতন্ত্র গোষ্ঠী, একদল মানুষ থাকবে যারা সুর দেবে বা কোনো বিষয়কে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে, নাটকের মাঝে নাচতে নাচতে ঢুকে যাবে, বুঝতে পারলে, বা পিছন থেকে সুর দিতে থাকবে, তারাই হলো কোরাস আগেকার দিনে। তো এইটা হচ্ছে কোরাস।
আবার কি প্রোটাগনিস্ট কাকে বলে? প্রোটাগনিস্ট হলো প্রধান চরিত্র, যে প্রধান চরিত্র তাকে প্রোটাগনিস্ট বলবো। এগুলো একবার শুনে হয়তো মনে থাকবে না, তাই ভিডিওটা বারবার দেখে নেবে বা এই পড়াটাকে বারবার তোমরা দেখে নেবে, তাহলে দেখবে বিষয়গুলো মাথায় বসে গেছে। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, বুঝতে পারলে কি? অ্যান্টাগনিস্ট মানে কি? অ্যান্টাগনিস্ট মানে প্রতিদ্বন্দ্বী, এটা হলো অ্যান্টাগনিস্ট। মেজর ক্যারেক্টার কাকে বলে? যারা প্রধান চরিত্র নাটকের মধ্যে তাদেরকে বলা হয় মেজর ক্যারেক্টার। মাইনর ক্যারেক্টার কাদিকে বলা হয়? যারা ছোট চরিত্র তাদেরকে মাইনর ক্যারেক্টার বলা হয়। ফ্ল্যাট ক্যারেক্টার কাদিকে বলা হয়? যে চরিত্রটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে তাকে ফ্ল্যাট ক্যারেক্টার বলা হয়। কিরকম ফ্ল্যাট ক্যারেক্টার? সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কাউকে ভালো পেলাম, ও ভালো তো শেষ পর্যন্ত ভালোই থাকবে, তাহলে এইটা হলো ফ্ল্যাট ক্যারেক্টার। বা কেউ খারাপ তো প্রথম থেকে শেষ পর্যন্ত খারাপ রয়ে গেল, এটাও হলো ফ্ল্যাট ক্যারেক্টার। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে, দিস ইজ ফ্ল্যাট ক্যারেক্টার। তাহলে রাউন্ড ক্যারেক্টার কোনটা? রাউন্ড ক্যারেক্টার হলো প্রথমে একরকম থাকে আর শেষ পর্যন্ত আরেক রকম হয়ে যায়, দিস ইজ রাউন্ড ক্যারেক্টার। সাপোজ প্রথমে কোনো একটা চরিত্র খুব বদমাইশ, কিন্তু শেষ পর্যন্ত সে ভালো হয়ে যাচ্ছে, তাহলে তাকে বলবে এটা একটা রাউন্ড ক্যারেক্টার। বা বললাম প্রথমে চরিত্রটা খুবই ভালো, যেমন ম্যাকবেথের যদি গল্পটা বলি, ম্যাকবেথ প্রথমে খুবই ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত ভিলেন হয়ে যাচ্ছে, তাহলে এই যে পাল্টে যাচ্ছে এটাকে রাউন্ড ক্যারেক্টার বলা হয়। তাহলে ফ্ল্যাট ক্যারেক্টার ভালোই হোক বা খারাপ হোক একই থাকবে শেষ পর্যন্ত, দ্যাটস ফ্ল্যাট ক্যারেক্টার। রাউন্ড ক্যারেক্টার কি প্রথমে ভালোই থাক বা খারাপই থাক, শেষ পর্যন্ত একদমই অপোজিটটা হয়ে যাবে, সেটা হলো রাউন্ড ক্যারেক্টার। এবার পোয়েটিক জাস্টিস ব্যাপারটা কি? পোয়েটিক জাস্টিস হচ্ছে ভালোর সাথে ভালো হবে আর খারাপের সাথে খারাপ হবে, এই যে ব্যাপারটা যখন আমরা গল্পের মধ্যে সাহিত্যের মধ্যে দেখতে পাই এটাকে পোয়েটিক জাস্টিস বলা হয়। ডিলেমা কি? ডিলেমা মানে উভয় সংকট, ডিলেমা মানে উভয় সংকট, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে যে প্রাচীন গ্রিসে বা প্রাচীন রোমে যখন এই নাটকগুলো হতো, 3 ইউনিটির কনসেপ্ট রয়েছে, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস। বুঝতে পারলে? ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম, 3 ইউনিটির কনসেপ্ট কিন্তু ছিল সেই যুগে। মানে একটা নাটক যে হবে একটা অ্যাকশনকে বেশি ভালো করে দেখানো হবে, এইটা একটা স্টেজেই হবে, একটা জায়গাতেই হবে, এটা দুটো জিনিস। আর 3 নম্বর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, ইউনিটি অফ টাইম। তাহলে ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, এই 3টা বিষয় নাটকের মধ্যে থাকতো আগেকার দিনে। এবার ট্র্যাজিক আর প্যাথেটিকের কনসেপ্টটাও একটু জেনে নাও। ট্র্যাজিক কাকে বলে আর প্যাথেটিক কাকে বলে? মহান চরিত্রের সাথে কোনো একটা মহান চরিত্র থাকবে, সে মাঝখানে হঠাৎ করে মরে গেল, মহান চরিত্র যার কাছ থেকে অনেক কিছু পাওয়ার পসিবিলিটি ছিল কিন্তু অল অফ সাডেন হি ডাইজ, দিস ইজ ট্র্যাজিক। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল বলছি, খুব ভালো একটা ফেমাস ক্রিকেটার আছে, অল অফ সাডেন হঠাৎ করে মারা গেলেন ফেমাস ক্রিকেটারটা পিক পয়েন্টে, তখন আমরা বলবো ট্র্যাজেডি। তার কারণে এত বড় একটা চরিত্র যে এখনো হয়তো অনেক রান বানাতো, দেশের নাম উজ্জ্বল করতো, হঠাৎ করে মারা গেল, তার কাছ থেকে প্রচুর পসিবিলিটি ছিল কিন্তু অল অফ সাডেন হি ডাইজ। সো দ্যাট ইজ হোয়াট উই সে, দ্যাট ইজ ট্র্যাজিক। কিন্তু কোন একটা ভিক্ষুক রাস্তা পার হতে গিয়ে যদি মরে গেল, সেটা কিন্তু ট্র্যাজিক নয়, সেটা হলো প্যাথেটিক, মানে দুঃখজনক, কিন্তু তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন ছিল না, সো দ্যাট ইজ প্যাথেটিক। তাহলে ট্র্যাজিক এবং প্যাথেটিকের মধ্যে পার্থক্যটা রয়েছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এরপরে জানতে হবে যে নাটক যেগুলো লেখা হয়েছিল, যে নাটকগুলো যে আমরা পাই, আমরা মানে মূলত বিয়োগান্ত নাটকের কথা বলছি বা ট্র্যাজেডির কথা বলছি, যে ট্র্যাজেডিগুলো আমরা যেগুলো পাই, সেই ট্র্যাজেডি যেগুলো পাই সেগুলো বড়ই সুন্দর। ওকে, আমরা যেটা বলছিলাম ট্র্যাজিক অ্যান্ড প্যাথেটিক কি? ট্র্যাজিক হলো মানে মহান চরিত্রের সাথে যখন কোনো কিছু খারাপ ঘটে যায় অল অফ সাডেন, যার কাছ থেকে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, সো দ্যাটস ট্র্যাজিক। প্যাথেটিক কোনটা? মানে যার কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন ছিল না, সেটাকে আমরা বলবো কিন্তু খারাপ কিছু হয়ে গেল, সেটা হলো প্যাথেটিক। ঠিক আছে, এবারে ট্র্যাজেডিগুলো অনেক আগে লেখা হয়েছে, প্রাচীন যুগে লেখা হয়েছে, ক্লাসিক্যাল এজে লেখা হয়েছে। সেখানে এলিজাবেথেন প্লে এবং গ্রিক প্লের মধ্যে প্রায় শতই তুলনা আসে। আমরা যদি প্রাচীন যুগের কথা বলি সেটাকে বলা হয় গ্রিক প্লেগুলোর কথা বলছি বা ক্লাসিক্যাল প্লেগুলোর কথা বলছি। সেই ক্লাসিক্যাল প্লেগুলো এবং এলিজাবেথেন যুগে অনেক কিছু লেখা হয়েছিল এলিজাবেথেন যুগটাতে। সেই এলিজাবেথেন যুগ কোন যুগে? মানে ইংরেজদের যুগগুলো, যেগুলো অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা, এলিজাবেথ, এই যে এলিজাবেথ। আর তার বহু আগে যে নাটক লেখা হয়েছে সেটাকে ক্লাসিক্যাল যুগ বলা হয়, মানে গ্রিস রোমের যুগটাকে। সেই গ্রিস এবং রোমের যুগটার যে নাটকগুলো ছিল এবং এলিজাবেথেন যুগে মানে উইলিয়াম শেক্সপিয়ারের যুগে, মার্লো, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, এই যে যুগগুলোর যে নাটক, যে বিয়োগান্ত নাটকগুলো লেখা আছে, কি পার্থক্য? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে এলিজাবেথেন যে প্লে রয়েছে বা এলিজাবেথেন নাটকগুলো যেগুলো রয়েছে,
সেই নাটকগুলো কর্মনির্ভর ছিল, মানে এলিজাবেথান যুগে নাটকগুলো ক্যারেক্টারটা ভুল করবে তার জন্য তার সাফারিং হবে। কিন্তু গ্রিক ট্র্যাজেডি যেগুলো ছিল মানে ক্লাসিক্যাল প্রাচীন যুগে, সেগুলো ভাগ্য নির্ভর ছিল, পুরোপুরি ভাগ্য নির্ভর ছিল। আমরা যদি ইদিপাস নাটকটা দেখি, সফোক্লিসের লেখা, সেখানে ইদিপাসের কোনো দোষ নেই, কিন্তু ইদিপাসকে সাফার করতে হচ্ছে। ইদিপাস হ্যাড টু কিল হিজ ফাদার অ্যান্ড হ্যাড টু ম্যারি হিজ মাদার, এই জিনিসটা ইদিপাসের সাথে ঘটবে, যেখানে ইদিপাসের কোনো দোষ নেই। ইদিপাস সেক্ষেত্রে শুধু ভাগ্য নির্ভর, ভাগ্যের দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে গ্রিক ট্র্যাজেডিগুলো মূলত ভাগ্য নির্ভর ছিল, কিন্তু এলিজাবেথান ট্র্যাজেডিগুলো ক্যারেক্টার নির্ভর। চরিত্রটা ভুল করছে, চরিত্রটা তার জন্য সাফার করবে, এই মূল পার্থক্য আমরা দেখতে পাই। এবার যদি বলি অ্যানারগরাইজিস কি, ঠিক আছে, অ্যানারগরাইজিস ব্যাপারটা কি? রিকগনাইজ মানে চিনতে পারা। নাটকের মধ্যে অনেক জায়গায় আমরা দেখতে পাই ক্যারেক্টারগুলো একে অপরকে চিনতে পারছে বা কোনো জিনিস দিয়ে চিনতে পারছে, এই যে জিনিসটাকে, এটাকে রিকগনাইজেশন বলা হচ্ছে, ঠিক আছে। পেরিপ্যাটাইয়া কি? দ্য রিভার্সাল অফ সিচুয়েশন, পরিস্থিতি হঠাৎ পাল্টে যায় নাটকের ভেতরে। আমরা দেখতে পাই হঠাৎ করে প্রথমে এক ছিল পরিস্থিতি, শেষ পর্যন্ত আরেক দাঁড়িয়ে গেল। এই যে রিভার্সাল অফ সিচুয়েশন, পরিস্থিতি বিপরীত হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এই যে পাল্টে যাওয়ার পরিস্থিতি, এটাকে পেরিপ্যাটাইয়া বলা হয়। প্রথমে খারাপ পরিস্থিতি ছিল, শেষে ভালো হয়ে গেল হঠাৎ করে, বা প্রথমে ভালো ছিল, শেষে খারাপ হয়ে গেল। রিভার্সাল অফ সিচুয়েশন, বুঝতে পারলে? দ্য রিভার্সাল অফ সিচুয়েশন ইন দ্য প্লট অফ এ ট্র্যাজেডি ইজ কল্ড পেরিপ্যাটাইয়া, এটাকে পেরিপ্যাটাইয়া বলা হচ্ছে। তাহলে এইগুলো হলো মূল মূল টার্মস। কিন্তু এইবারে আমাদের জানতে হবে যে ট্র্যাজেডির বিষয়টাকে আরেকটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। ট্র্যাজেডির ডেফিনেশন জানতে হবে, ট্র্যাজেডির কটা কম্পোনেন্ট পার্ট আছে জানতে হবে, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এই বিষয়গুলোকে সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করেছে কে? ভালোভাবে ব্যাখ্যা করেছেন পোয়েটিক্সে ব্যাখ্যা করা হয়েছে, অ্যারিস্টটলের লেখা। এই অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্সে সব থেকে ভালোভাবে ট্র্যাজেডি ব্যাপারটাকে আলোচনা করা হয়েছে। এখন আমরা যে ডেফিনেশনে আসি, যে ডেফিনেশনটা কি, অলরাইট, তো ট্র্যাজেডির ডেফিনেশনটা আগে বুঝতে হবে আমাদের। লেটস কাম টু দ্য ডেফিনেশন অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির ডেফিনেশনটা কি রয়েছে সব দিকে প্রথমে একবার পড়ে নেওয়া যাক। দেখো, ট্র্যাজেডি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মত অনুযায়ী ট্র্যাজেডির ডেফিনেশন যেটা রয়েছে সেইটাকে আলোচনা করি। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, মানে ইমিটেশন মানে কি? নকল। মানে ডেফিনেশন, এটা যেটা ডেফিনেশন, এটা মুখস্থ করতে হবে তোমাদের। হোয়াট ইজ ট্র্যাজেডি, এটা মুখস্থ করতে হবে, বুঝতে পারলে কিনা? হোয়াট ইজ ট্র্যাজেডি, এই জায়গাটা তোমাকে মুখস্থ করতে হচ্ছে। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি হলো ইমিটেশন, নকল। কোনো একটা কাজকে নকল করে দেখানো হবে, মঞ্চস্থ করা হবে মঞ্চের মধ্যে। তাহলে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ অ্যাডমাইরেবল, যেটা প্রশংসনীয়, কমপ্লিট এবং সম্পূর্ণ হবে, সেটা অর্ধেক হয়ে থেমে যাবে না, কমপ্লিট হবে, এবং পজেস ম্যাগনিটিউড, তার একটা ব্যাপ্তি থাকবে, বুঝতে পারলে? ইন ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল, এমন ভাষায় লেখা হবে যেটা শুনতে ভালো লাগবে। ইচ অফ ইটস স্পেসিস সেপারেটেড ইন ডিফারেন্ট পার্টস, এর যে প্রত্যেকটা পার্ট আছে, ট্র্যাজেডির যে 6টা কম্পোনেন্ট পার্ট আছে, সেগুলো আলাদা আলাদা বোঝা যাবে। নট থ্রু ন্যারেশন, কেউ বর্ণনা করে দেবে না, বরং ডায়লগ ফরমেশনে পুরো নাটকটা নামবে। ইফেক্টিং থ্রু পিটি অ্যান্ড ফেয়ার, এবং এই নাটকটা দেখে, এই লিটারেরি পিসটা দেখে কি, যারা দর্শক থাকবে তাদের পারগেশন হবে, তাদের ইমোশনগুলো বেরিয়ে আসবে, চোখের জল পড়বে, এবং প্রপার পারগেশনটা হবে, পিটি অ্যান্ড ফেয়ারটা বেরিয়ে আসবে, এবং অফ সাচ ইমোশনস, তবে গিয়ে সেটাকে আমরা ট্র্যাজেডি বলবো। তাহলে এইটা হচ্ছে ট্র্যাজেডির ডেফিনেশনটা। হোপফুলি যেটুকু বললাম ইউ হ্যাভ গট থ্রু ইট ভেরি ক্লিয়ারলি, তোমরা এই বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এই বিষয়টাকে একবার দেখে নাও পরের অংশে, তারপর আবার আসছি। আগে এইটুকু পর্যন্ত, বিশেষ করে ডেফিনেশন ডেফিনেশনটাকে ভালো করে দেখে নাও। বাই দ্য ওয়ে, ট্র্যাজেডি 6টা কম্পোনেন্ট পার্ট আছে, সেইটাও মনে রাখতে হবে। কি কি 6টা কম্পোনেন্ট পার্ট? প্রথম কথা হচ্ছে প্লট রয়েছে, গল্প থাকতে হবে, ট্র্যাজেডির মধ্যে একটা ভালো গল্প থাকতে হবে। 2 নম্বর ক্যারেক্টার, একটা ভালো স্ট্রং ক্যারেক্টার থাকতে হবে। 3 নম্বর ডিকশন মানে কি জানো? কিভাবে কথাটাকে প্রেজেন্ট করছি, মানে একটা রোবোটিক ওয়েতে, হ্যাঁ আমি সেখানে যাব, ব্যাস এমনি বললে হবে না, কি এক্সপ্রেশন নিয়ে তুমি প্রকাশ করছো, টোন আপ ডাউন করে কিভাবে তুমি প্রকাশ করছো, এইটাই হলো ডিকশন। রিজনিং, একটা প্রপার লজিক থাকবে, একটা রিজনিং থাকবে। স্পেকটিক্যালস মানে সাজসজ্জা থাকবে, এবং লিরিক্যাল পোয়েট্রি মানে একটা গান হবে, বলতে গেলে বলিউড মুভির মতো একদম পুরোপুরি, বুঝতে পারলে? তাহলে প্লট 1 নম্বর, 2 নম্বর ক্যারেক্টার, 3 নম্বর ডিকশন, 4 নম্বর রিজনিং, 5 নম্বর স্পেকটেকল, এবং 6 নম্বর হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি। এই 6টা কম্পোনেন্ট পার্ট থাকবে, এবং এই 6টা কম্পোনেন্ট পার্টের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো প্লট, আর সব থেকে কম গুরুত্বপূর্ণ সেটা হলো স্পেকটেকল মানে সাজসজ্জাটা। আগে এইটুকু অংশ দেখে নাও, তারপরের অংশে আবার আসছি। দেখে নাও আগে কোথায় কি অসুবিধা আছে আমাকে বলো।